ওয়েলকাম টু পাথরকুচি 2.0। প্রিভিয়াস ভিডিওতে আমরা 2022-এর 10টি কোয়েশ্চেন কভার আপ করেছিলাম। আজকে 2022-এর আরও 10টি কোয়েশ্চেন কভার আপ করব। 2025-এর 30টি কোয়েশ্চেন আমরা অলরেডি সিটিপি কভার আপ করেছি। 11 নাম্বার কোয়েশ্চেন থেকে আমাদের শুরু হচ্ছে আজকের ক্লাস। শিক্ষার্থীদের মধ্যে থাকা ব্যক্তি বৈষম্য সর্বদা যে আকার ধারণ করে তা হলো নর্মাল কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগন, কিউনেস, উপরের কোনোটি নয়। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামং দ্য স্টুডেন্টস অলওয়েজ ফলো দ্য প্যাটার্ন অফ এ নর্মাল কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগন, কিউনেস অ্যান্ড নান অফ দি অ্যাবাভ। কোনটা হবে? ব্যক্তি বৈষম্য কি বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কি? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তি বৈষম্য হচ্ছে একটা ব্যক্তিকে আরেকটা ব্যক্তি থেকে যেসব বিষয় আলাদা করে তোলে সেই বিষয়গুলো হচ্ছে তার ব্যক্তিগত পার্থক্য গড়ে তোলার কারণ। অর্থাৎ এক ব্যক্তি যে অন্য ব্যক্তি থেকে আলাদা সেটাই হচ্ছে ব্যক্তি বৈষম্য। তো এটা যে আকার ধারণ করে সেটা হবে আমাদের নর্মাল কার্ভ। কেন নর্মাল কার্ভ? যোগ্যতা নিরূপণ, দক্ষতা যাচাই করা, কিংবা কার মধ্যে কতটুকু কী রয়েছে, সৃজনশীল ক্ষমতা বা বিভিন্ন কিছু, সেটা নর্মাল কার্ভের থ্রোতে আমরা দেখতে পাই। ফ্রিকোয়েন্সি পলিগনে পরিসংখ্যান তুলে ধরে, কিউনেসের মধ্যে বিভিন্ন বিকৃতির বিষয়গুলো তুলে ধরা হয়। সুতরাং আমরা যদি দেখি নর্মাল কার্ভের মধ্যে একটা ব্যক্তির দক্ষতা, একটা ব্যক্তির সাফল্যের সক্ষমতা বা কতটুকু সেই পারদর্শী, সমস্ত বিষয়গুলো নর্মাল কার্ভে তুলে ধরা হয়। এখন কোনো একটা এ ব্যক্তির নর্মাল কার্ভ, বি ব্যক্তির নর্মাল কার্ভ যদি প্রেজেন্ট করা হয় তাহলে দেখা যাবে এই দুটোর মধ্যে আলাদা কিছু রয়েছে এবং সেটাই প্রেজেন্ট করার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস প্রেজেন্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নর্মাল কার্ভের থ্রুতে আমরা বুঝতে পারবো যে এই ব্যক্তি বি ব্যক্তি থেকে আলাদা। 11 নাম্বার কোয়েশ্চেনের আনসার যদি দেখি তাহলে আমাদের হচ্ছে নর্মাল কার্ভ। 12 নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে, বুদ্ধির অভিক্ষা গঠন আন্দোলনের জনক বলে কাকে অভিহিত করা হয়? ভার্নন, থ্রিস্টন, থমসন এদের কেউই নন। হু ইজ কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ ইন্টেলিজেন্স টেস্ট কনস্ট্রাকশন মুভমেন্ট? অর্থাৎ বুদ্ধির অভিক্ষা গঠন আন্দোলনের যে জনক তিনি আর অন্য কেউই নন, তিনি হচ্ছেন ফরাসি দার্শনিক বা ফরাসি বুদ্ধিতাত্ত্বিক আলফ্রেড বিনে। তিনি প্রথম বুদ্ধি গঠন আন্দোলনের যে শুরুটা তিনিই করে দিয়েছেন, আলফ্রেড বিনে। এখন আমরা যদি দেখি বাকি যে অপশনগুলো রয়েছে, ভার্নন বুদ্ধিতত্ত্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। হায়ারকির যে বুদ্ধি তথ্য রয়েছে সেটা ভার্ননে প্রোভাইড করেছেন। বার্ট অ্যান্ড ভার্নন মিলে হায়ারকির যে বুদ্ধি তথ্য রয়েছে সেটা প্রোভাইড করেছেন, বার্ট অ্যান্ড ভার্নন। থার্স্টনের যে বুদ্ধিতত্ত্বটা আছে, এল থার্স্টন একটা দারুণ বুদ্ধিতত্ত্ব দিয়েছেন যেখানে 60টি উপাদান মূলত উল্লেখ করেছেন, SPNVMWR। এবং থার্স্টনের তথ্যটা, বুদ্ধি তথ্যটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি তথ্য বটে। তার তথ্যটা বহু উপাদান তথ্য নামে পরিচিত। আর থমসনের যে থিওরিটা আছে বুদ্ধির, সেটাকে বলবো আমরা স্যাম্পলিং থিওরি বা বুদ্ধির বাছাই তথ্য। তিনি বলেছেন আমাদের ব্রেনের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মানসিক শক্তি রয়েছে, সেই মানসিক শক্তিগুলো যখন যেটার প্রয়োজন হয় আমরা সেগুলোকে সংঘবদ্ধ করে আমাদের কার্য সম্পাদন করে থাকি, সেটাই বলেছেন GH থমসন। সুতরাং GH থমসনের নাম রিলেট করবেন বুদ্ধির স্যাম্পলিং থিওরির সঙ্গে, আর থার্স্টন বহু উপাদান তত্ত্বের সঙ্গে ভার্ননের থিওরি মনে রাখবেন, হায়ারকির তথ্য, বুদ্ধির হায়ারকির তথ্য। এবার 13 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, আর্মি বিটা টেস্ট হলো একটি কোন ধরনের টেস্ট? গ্রুপ ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স টেস্ট, গ্রুপ নন ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট, উপরের কোনোটি নয়। আর্মি বেটা টেস্ট। এবার আমরা একটু দেখছি, আমরা একটা পেজ দেখব। হ্যাঁ, দেখুন যেসব নন ভার্বাল টেস্টগুলো রয়েছে এবং যেসব ভার্বাল টেস্টগুলো রয়েছে সেগুলোর একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে। গ্রুপ ভার্বাল ইন্টেলিজেন্স টেস্টের মধ্যে কোনটা কোনটা পড়ছে? আর্মি আলফা টেস্ট, আর্মি জেনারেল ক্লাসিফিকেশন টেস্ট, টারম্যান ম্যাকনেমার টেস্ট অফ মেন্টাল অ্যাবিলিটি,
এই তিনটা ইম্পর্ট্যান্ট। তারপর সিআইই ভার্বাল গ্রুপ টেস্ট অফ ইন্টেলিজেন্স, এটা ইম্পর্ট্যান্ট। এসএটি স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট, এটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট। এবং কগনিটিভ অ্যাবিলিটিস টেস্ট আপনার জন্য ইম্পর্ট্যান্ট। এগুলো হচ্ছে গ্রুপ ভার্বাল অর্থাৎ বাচনিক বৌদ্ধিক পরীক্ষা, যেগুলো দলগতভাবে দলের বাচনিক প্রকাশভঙ্গিতার মাধ্যমে তাদের বুদ্ধির টেস্ট করা হয়ে থাকে। এগুলো গ্রুপ ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট। এবার যেসব টেস্টগুলোর কথা বলবো, গ্রুপ ঠিক আছে, কিন্তু সেগুলো নন ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট, যেখানে রয়েছে কি আর্মি বেটা টেস্ট, শিকাগো নন ভার্বাল এক্সামিনেশন, র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স, ভাটিয়া ব্যাটারি অফ পারফরমেন্স টেস্ট। এবং এর পাশাপাশি আমরা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স টেস্টের যদি কথা বলি, তাহলে আমরা কোর্সের ব্লক ডিজাইন টেস্টের কথা বলতে হয়। সুতরাং এই অপশানগুলো যখন অ্যানালাইসিস করেছি, আমাদের আনসার চলে আসছে গ্রুপ নন ভার্বাল ইন্টেলিজেন্ট টেস্ট। আপনারা চাইলে ভিডিওটিকে পজ করে যে পেজটাতে রয়েছে সেটাতে লিস্ট যেটা দেওয়া রয়েছে ভার্বাল গ্রুপ টেস্ট, এখন এখানে যদি আর্মি আলফা থাকতো বা আর্মি জেনারেল ক্লাসিফিকেশন টেস্ট থাকতো তাহলে গ্রুপ ভার্বাল ইন্টেলিজেন্ট টেস্ট হয়ে যেত, কিন্তু এখানে রয়েছে কি আর্মি বেটা টেস্ট, তাহলে সেটা হচ্ছে গ্রুপ নন ভার্বাল ইন্টেলিজেন্ট টেস্ট। প্রত্যেকবার এই পার্ট থেকে অর্থাৎ বুদ্ধির যে টেস্টগুলো রয়েছে সেগুলো থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটি থাকে, এবং 2025-এর ট্যাটেও এসছে। 14 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, 40 নম্বর কোয়েশ্চেনের মধ্যে বলা হয়েছে সিআইই নন ভার্বাল গ্রুপ টেস্ট নামক বুদ্ধির অভিক্ষার যিনি মূল নির্মাণকারী তিনি হলেন, কে নির্মাণ করেছেন? জে.ডব্লিউ. জেনকিন্স। নামটা মনে রাখবেন। তবে জেপি গিলফোর্ডের কথা আমাদের মনে রাখতে হবে। জেপি গিলফোর্ড এসওআই অর্থাৎ স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট যে মডেলটা রয়েছে সেটা দিয়েছেন। সেখানে তিনি ট্রাই ডাইমেনশনাল থিওরিতে বিভক্ত করেছেন বুদ্ধির পার্টটাকে। সুতরাং জেপি গিলফোর্ড আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, জয় পল গিলফোর্ড। তারপর জিএইচ থমসনের কথা আমরা একটু আগেই পড়েছি, গোলফ্রেড থমসন, যিনি বুদ্ধির বাছাই তথ্য দিয়েছেন বা স্যাম্পলিং থিওরি দিয়েছেন। 15 নম্বর কোয়েশ্চেনে এবার আমরা চলে আসছি, ব্যক্তিত্ব যার উপজাত ফল হিসেবে গড়ে ওঠে। অবশ্যই বংশগতি এবং পরিবেশ হবে, কারণ একটা মানুষের পার্সোনালিটি ডেভেলপ করার ক্ষেত্রে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের ইম্প্যাক্ট রয়েছে। আর অভ্যাস মনোভাব হচ্ছে তার দৃষ্টিভঙ্গি, এবং তার পাশাপাশি শিক্ষা বুদ্ধি হচ্ছে তার আনুষঙ্গিক বিষয়। বাট একটা ব্যক্তি যখন তার বিকাশ সম্পূর্ণ হয় তখন সে নির্ভর করতে হয় হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের উপর, অর্থাৎ ব্যক্তির পার্সোনালিটি গঠন করার ক্ষেত্রে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের উপর ভীষণ গুরুত্ব আরোপ করতে হয়, যেটা ব্যক্তিগত বৈষম্য ক্রিয়েট করে এবং তার পাশাপাশি ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার 16 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, 16 নম্বরে কি বলা হয়েছে, অ্যাক্টোমরফিক টাইপস অফ পার্সোনালিটি এর বৈশিষ্ট্য হলো। অ্যাকচুয়ালি অ্যাক্টোমরফিক টাইপস অফ পার্সোনালিটির কথা প্রসঙ্গে আমাদের শেলডনের কথা বলতে হবে। হুইজ শেলডন? উইলিয়াম শেলডন, যিনি কি করেছেন, আমাদের যে মানুষের পার্সোনালিটি রয়েছে বা ব্যক্তিত্ব রয়েছে সেটাকে ডিভাইড করেছেন 3টি পার্টে। কি কি? অ্যাক্টোমর্ফ, ম্যাসোমর্ফ অ্যান্ড এন্ডোমর্ফ। এবং প্রত্যেকটা জিনিস তিনি ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক দিয়ে ডিফাইন করেছেন। অ্যাক্টোমর্ফের যে মানুষগুলো রয়েছে তারা মূলত কেমন হয়? তারা লম্বা হয়, ফ্রেজাইল হয়, থিন হয়, শুকনো চিকন হয় এবং বেশিরভাগ নিরাশা বোধে ভোগে। দৃষ্টিভঙ্গি তাদের প্লেজারেবল অতটা হয় না, তারা বেশিরভাগ হতাশায় ভোগে। ম্যাসোমর্ফ যারা রয়েছে তারা প্রপার মাস্কিউলার হয়, অ্যাথলেটিক বিল্ড রয়েছে, তারা সবসময় পজিটিভ থাকে এবং তারা যে কোনো কাজ করতে অ্যাক্টিভ, অ্যাসারেটিভ অ্যান্ড কম্পিটিটিভ মেন্টালিটি নিয়ে চলে। অ্যান্ড লাস্ট ওয়ান রয়েছে অ্যান্ডোমর্ফ। অ্যান্ডোমর্ফটা কি হয়? আমরা যদি দেখি তারা একটু আকৃতিতে গোলাকার হয়, একটু মোটা সোটা হয় এবং তার পাশাপাশি তারা আরামে থাকতে পছন্দ করে। তো এখানে যদি আমরা দেখি কোয়েশ্চেনটার মধ্যে অ্যাক্টোমর্ফের কথা বলা হয়েছে। অ্যাক্টোমর্ফের যে ব্যক্তিত্বরা রয়েছে তারা তো একে তো চিকন হয়, থিন হয়, ফ্রেজাইল হয়, তার পাশাপাশি প্যাসিমিস্টিক, আনসোশাইলেবল অ্যান্ড রিজার্ভড হয়, একদম সংরক্ষিত প্রকৃতির হয়, তারা অতটা এক্সট্রোভার্ট নয়। আর জয়ফুল, সোশ্যালেবল যদি বলা হতো তাহলে আমরা কাকে চুজ করতাম? একদম সরাসরি আমরা চলে যেতাম এন্ডোমর্ফের কাছে। ম্যাসোমর্ফ হচ্ছে যারা খুব অ্যাক্টিভ থাকে,
যারা খুব অ্যাক্টিভ থাকে তারা হচ্ছে ম্যাসোমর্ফ, যারা আনন্দ পছন্দ করে একটু স্বাস্থ্যসম্মত হয় তারা হচ্ছে এন্ডোমর্ফ। আর অ্যাক্টোমর্ফ যারা একটু থিন প্রকৃতির হয়, ফ্রেজাইল প্রকৃতির হয় এমনিতেই, আর তার পাশাপাশি প্যাসিমিস্টিক, আনসোশাইলেবল এবং রিজার্ভ প্রকৃতির হয়ে থাকে। 16 নম্বরের পর আমরা চলে যাচ্ছি 17 নম্বরে। ব্যক্তিসত্তা তথ্য নির্দেশ করতে গিয়ে কোন ব্যক্তিসত্তা বিষয়ক তাত্ত্বিক ট্রেট অ্যাপ্রোচের কথা বলেছেন? এখানে যারা রয়েছে অ্যারিস্টটল, হিপোক্রেটস এবং শেলডন প্রত্যেকেই ট্রেট অ্যাপ্রোচের সঙ্গে যুক্ত নয়। তারা পার্সোনালিটির অন্যান্য তথ্য দিয়েছেন, তারা লিকুইডের উপর ডিফেন্ড করে, যেমন হিপোক্রেটসের মধ্যে 4টা লিকুইডের কথা বলা হয়েছে। অ্যারিস্টটলও কিন্তু ট্রেট অ্যাপ্রোচের সঙ্গে যুক্ত নয়, শেলডনও ট্রেট অ্যাপ্রোচের সঙ্গে যুক্ত নয়। সুতরাং ট্রেট অ্যাপ্রোচের সঙ্গে কে যুক্ত? যদি আমরা দেখি ট্রেট অ্যাপ্রোচের সঙ্গে আমরা যদি দেখি ক্যাটেল, এরপর আইজেঙ্ক, এইসব মনোবিদরা টোটালি যে আমাদের ট্রেট অ্যাপ্রোচ রয়েছে সেটার সঙ্গে যুক্ত। বাট অ্যারিস্টটলও যুক্ত নয়, হিপোক্রেটসও যুক্ত নয় এবং শেলডনও যুক্ত নয়। এখন তো শেলডনের কথা আমরা একটু আগে প্রিভিয়াস কোয়েশ্চেনে পড়েছি। আর আরও একটা জিনিস বলে রাখি, পার্সোনালিটি অ্যান্ড অ্যাডজাস্টমেন্টের যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে প্রত্যেকবারই কোয়েশ্চেন আসে, 2-3টে করে কোয়েশ্চেন আসে। সুতরাং এই চ্যাপ্টারটা আমাদের ভালোভাবে করতে হবে। এবার আরেকটি টেস্টের কথা বলেছে, সেখানেও পার্সোনালিটির টেস্টের মধ্যেও প্রত্যেকবার কোয়েশ্চেন আসে কি রসা ইঙ্ক ব্লক টেস্ট হলো একটি, এটা কি নন প্রজেক্টিভ ব্যক্তিসত্তার নন প্রজেক্টিভ হবে, নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ কৌশল হবে, নাকি প্রজেক্টিভ কৌশল হবে? চলুন আমরা টেস্টগুলো একবার দেখে নিই। রসা ইঙ্ক ব্লক টেস্ট যেটা রয়েছে এবং তার পাশাপাশি টিএটি থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট, এটা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন এসেছে ফুল ফর্মে। থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট এগুলো হচ্ছে নন প্রজেক্টিভ টেস্ট এবং প্রজেক্টিভ টেস্ট। এবং এখানে যদি দেখি আমরা থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট, তার পাশাপাশি হাউস ট্রি পার্সন টেস্ট, সেন্টেন্স কমপ্লিশন টেস্ট, রসা ইঙ্ক ব্লক টেস্ট, এগুলো সব কিছুই আমাদের প্রজেক্টিভ টেস্টের মধ্যে পড়বে। নন প্রজেক্টিভ যদি বলে, যেমন এই ফুল ফর্মটা এসছে MMPI এর ফুল ফর্ম, মাইনেসোটা মাল্টিফেসিক পার্সোনালিটি ইনভেন্টরি, এটা ফুল ফর্মে এসছে। আমার কাছে এটাও ইম্পর্টেন্ট লাগছে MBTI, যেটার ফুল ফর্ম মায়ার্স ব্রিগস টাইপ ইন্ডিকেটর। সুতরাং এই দুটো টেস্ট MMPI 2ও রয়েছে, যেগুলো আমাদের পড়তে হবে। মাইনেসোটা মাল্টিফেসিক পার্সোনালিটি ইনভেন্টরি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও বটে, কোনো একটা ইয়ারে এসছে। এবং তার পাশাপাশি আমরা যদি দেখি তাহলে এটা কি বেরিয়ে আসছে, ব্যক্তিসত্তার প্রজেক্টিভ কৌশল বেশিয়ে এসছে। নন প্রজেক্টিভ যদি আসতো তাহলে MMPI আমরা চুজ করতাম, বা যেটা এখন পড়লাম আমরা কি MBTI, এগুলো হচ্ছে নন প্রজেক্টিভ টেস্ট। এরপর 18 নম্বরের পর 19 নম্বর প্রশ্নটা কি, EMR এর পূর্ণরূপটি কি? EMR এর পূর্ণরূপটি হচ্ছে এডুকেবল মেন্টালি রিটার্ডেড। ইমোশনালি মেন্টালি রিটার্ডেড হবে না, এডুকেশন অফ মেন্টাল রিটার্ডেড হবে না, হবে এডুকেবল মেন্টালি রিটার্ডেড। EMR এর সঙ্গে সঙ্গে আমাদের CMRও পড়তে হবে। CMR হচ্ছে কাস্টোডিয়াল মেন্টালি রিটার্ডেড, যাদেরকে সহজেই পড়াশোনার যোগ্য করে তোলা যায় না। TMR কি, ট্রেনেবল মেন্টালি রিটার্ডেড, তাদের সাধারণ জীবন দক্ষতা শেখানো যায়। আর EMR যারা রয়েছে তাদেরকে পড়াশুনো করা যায়। এডুকেবল মেন্টালি রিটার্ডেড, যাদের IQ সাধারণ গড় স্টুডেন্টের তুলনায় কম, অর্থাৎ 90-এর নিচেই রয়েছে EMR, CMR এবং TMR। এরপর 20 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, লাস্ট কোয়েশ্চেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের 2টি শ্রেণীতে ভাগ করা হয়, সেগুলো কী কী? অর্থোপেডিক্যাল চ্যালেঞ্জ এবং মানসিক প্রতিবন্ধকতা সমূহ। যখন মানসিক প্রতিবন্ধকতা বলে দিয়েছে তখন শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে এই অপশনটা যাচ্ছে না। এরপর বলেছে অর্থোপেডিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এবং সামাজিকভাবে বঞ্চিত, তাহলে এটাও যাচ্ছে না কারণ এখানে ডেপ্রাইভড স্টুডেন্টের কথা বলা হয়েছে। এরপর বলেছে অর্থোপেডিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এবং প্রাক্ষণিকভাবে ব্যাহত, এটাও হবে না, প্রাক্ষণিকভাবে ব্যাহত স্টুডেন্টরাও শারীরিকভাবে প্রতিবন্ধীদের ক্যাটাগরিতে আসবে না। তাহলে আমাদের আনসার চলে আসছে উপরের কোনোটিই নয়। এবার শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে কে আসতে পারে? অর্থোপেডিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আসতে পারে, নিউরোমাস্কুলার ডিসঅর্ডার যাদের রয়েছে বা হিয়ারিং ডিসঅর্ডার যাদের রয়েছে, সেগুলো সবাই শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে আসতে পারে। তো অপশন বুঝে এই কোয়েশ্চেনের আনসার আমাদের দিতে হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 10টা কোয়েশ্চেন আমি কভার আপ করেছি, এবার আপনার কাজ হচ্ছে এগুলোকে নোট ডাউন করে রাখা। পরের ভিডিওতে আমরা আরও 10টি কোয়েশ্চেন কভার আপ করব। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং।